আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আমাকে শুনতে পাচ্ছ। আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবা। ওকে, ফাইন। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিক আছে কিনা, আর বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে করে সবাই আমাদের আজকের ক্লাসে জয়েন হতে পারে। ওকে, আচ্ছা, ভেরি গুড। তো আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। গত ক্লাসে আমরা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে আমরা কপিল দাস মুর্মুর শেষ কাজ, এটা প্রথম পর্ব পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্ব পড়ব ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো ঠিক আছে। অ্যান্ড গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম একটু দেখি। অনেকটাই পড়ে ফেলেছি গত ক্লাসে। ওকে, ফাইন। তো আমরা আমাদের আজকের ক্লাসটা তাহলে মোটামুটি স্টার্ট করে দিই, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ফাইন। আচ্ছা, তো আমাকে একটু বলো যে আমি কি ক্লাসে সরাসরি চলে যাব? ওকে, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরাও আশা করি ভালো আছো। তো চলো ভাইয়েরা, আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা অনেকখানি পর্যন্ত আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা এরপর থেকে আমাদের যে আলোচ্য বিষয় সেখান থেকে আমরা আলোচনা করব। ওকে ওকে, অনেকগুলো প্রশ্ন গত ক্লাসে আমরা সলভ করেছি। আমরা যদি দেখি যে কতটুকু ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম। হ্যাঁ, দাঁড়াও, এই স্লাইডটা পর্যন্ত আমরা কত ক্লাসে পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা এরপর থেকে আমরা আলোচনাতে যাব। এরপরের যে আলোচনা সেই জায়গা থেকে আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আচ্ছা, গত ক্লাসে আমরা এখান পর্যন্ত পড়েছিলাম যে কপিল দাস মুর্মু মোটামুটি আজ শেষ হয়ে যাবে। চাইলে এক ক্লাসে শেষ করে দিতে পারতাম, বাট আমি চাচ্ছি যে একটু ডিটেলস তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াতে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, তো গত ক্লাসে আমরা এখান পর্যন্ত পড়েছি। আজকের ক্লাসে আমরা এই জায়গা পর্যন্ত পড়ব। ওই পর্যন্ত বলার আর বলতে পারেনি মহিন্দর। তো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে। মহিন্দর হচ্ছে কপিল দাস মুর্মুর ছেলে। মহিন্দরকে কপিল দাসের ছেলে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, কে বলতো? মহিন্দরকে। মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে। কথা বুঝছো? মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে। এই এমসিকিউটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তখন আমরা দেখলাম যে গত ক্লাসে যে কপিল দাস বলতেছে, এখানে আমরা যদি দেখি যে শিবনাথ আবার গুণিন। হ্যাঁ, কিন্তু গুণিন হলেই কি সব হয়? কখনো হয় না। অর্থাৎ গুণিন হলে সব কিছু হয় না। গুণিন মানে কি? ওঝা বা যারা মন্ত্রতন্ত্র যারা করেন তারা। তো এরপর আমরা দেখলাম যখন সে বলতেছে, তখন তার ছেলে মহিন্দর, অর্থাৎ কপিল দাসের ছেলে মহিন্দর তাকে ধমকে উঠছিল, অর্থাৎ তাকে ধমক দিয়েছিল। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপু, তোর কথার কোনো ঠিক নাই। আমার মানে কি? আমার। অর্থাৎ তার ছেলে তাকে বলছে যে তুই আর আমার সঙ্গে আসিস না, তোর কথার কোনো শেষ নাই। অর্থাৎ এইখানে মানে তোর কথার ঠিক নাই। এইখানে সাঁওতালরা তাদের নিজেদের, আমি তোমাদেরকে যেটা গত ক্লাসেও বলেছি, যে নিজের বাবাকে মাকে তারা সবাই তুই তুই করে বলতো। এইটা তাদের একটা ট্রেডিশন। তো আমরা নর্মালি এভাবে বলি না, কিন্তু তারা এভাবেই বলতো। ফাইন। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে আমরা যদি দেখি যে কপিল দাস এখানে ফিল করলো যে তার বয়স হয়ে গেছে, তার ছেলেরা এখন আর তার কথা ওভাবে মনোযোগ দিয়ে শুনে না। হ্যাঁ, তো এই জন্য কপিল দাসের ছেলে তাকে বলছে যে তুই আর আমার সঙ্গে আসিস না, মানে আমার সঙ্গে আর আসিস না। হ্যাঁ, তোর কথার কোনো ঠিক নাই। অর্থাৎ কপিল দাস যখন বলে তখন অতীতের সবগুলো কথা একসাথে বলা শুরু করে। তো এই কথাগুলো আসলে কপিল দাসের ছেলের কাছে বিরক্ত লাগতেছে। হ্যাঁ, কোন কথা তুই কোন কথা কইস বুঝোস না, মানে কোন কথা থেকে কোন কথা বলস বুঝোস না। অর্থাৎ কপিল দাস একটা কথা থেকে আরেকটা কথায় চলে যায়। স্বাভাবিক মানুষের বয়স হলে যেরকম হয়, তো কপিল দাস এটা ফিল করতেছে। ওই পর্যন্ত বলার আর বলতে পারেনি মহিন্দর। তো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে। মহিন্দর হচ্ছে কপিল দাস মুর্মুর ছেলে। মহিন্দরকে কপিল দাসের ছেলে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, কে বলতো? মহিন্দরকে। মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে। কথা বুঝছো? মহিন্দর হচ্ছে কপিল দাসের ছেলে। এই এমসিকিউটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
তো তখন আমরা দেখলাম যে গত ক্লাসে যে কপিল দাস বলতেছে, এখানে আমরা যদি দেখি যে শিবনাথ আবার গুণিন, হ্যাঁ, কিন্তু গুণিন হলেই কি সব হয়? কখনো হয় না। অর্থাৎ গুণিন হলে সব কিছু হয় না। গুণিন মানে কি? ওঝা বা যারা মন্ত্রতন্ত্র যারা করেন তারা। তো এরপর আমরা দেখলাম যখন সে বলতেছে তখন তার ছেলে মহিন্দর, অর্থাৎ কপিল দাসের ছেলে মহিন্দর তাকে ধমকে উঠছিল, অর্থাৎ তাকে ধমক দিয়েছিল। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপু, তোর কথার কোনো ঠিক নাই। আমার মানে কি? আমার। অর্থাৎ তার ছেলে তাকে বলছে যে তুই আর আমার সঙ্গে আসিস না, তোর কথার কোনো শেষ নাই। অর্থাৎ এইখানে মানে তোর কথা ঠিক নেই। এইখানে সাঁওতালরা ছিল, অর্থাৎ তাকে ধমক দিয়েছিল। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপু, তোর কথার কোনো ঠিক নাই। আমার মানে কি? আমার। অর্থাৎ তার ছেলে তাকে বলছে যে তুই আর আমার সঙ্গে আসিস না, তোর কথার কোনো শেষ নাই। অর্থাৎ এইখানে মানে তোর কথার ঠিক নেই। এইখানে সাঁওতালরা তাদের নিজেদের, আমি তোমাদেরকে যেটা গত ক্লাসেও বলেছি যে নিজের বাবাকে মাকে তারা সবাই তুই তুই করে বলতো, এইটা তাদের একটা ট্রেডিশন। তো আমরা নর্মালি এভাবে বলি না, কিন্তু তারা এভাবেই বলতো। ফাইন। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে আমরা যদি দেখি যে কপিল দাস এখানে ফিল করলো যে তার বয়স হয়ে গেছে, তার ছেলেরা এখন আর তার কথা ওভাবে মনোযোগ দিয়ে শুনে না, হ্যাঁ। তো এই জন্য কপিল দাসের ছেলে তাকে বলছে যে তুই আর আমার সঙ্গে আসিস না, মানে আমার সঙ্গে আর আসিস না, হ্যাঁ, তোর কথার কোনো ঠিক নাই। অর্থাৎ কপিল দাস যখন বলে তখন অতীতের সবগুলো কথা একসাথে বলা শুরু করে। তো এই কথাগুলো আসলে কপিল দাসের ছেলের কাছে বিরক্ত লাগতেছে। হ্যাঁ, কোন কথা তুই কোন কথা কইস বুঝোস না, মানে কোন কথা থেকে কোন কথা বলো বুঝোস না। অর্থাৎ কপিল দাস একটা কথা থেকে আরেকটা কথায় চলে যায়। স্বাভাবিক মানুষের বয়স হলে যেরকম হয়, তো কপিল দাস এটা ফিল করতেছে যে তার ছেলেরা আসলে বা তার আত্মীয় স্বজনরা তার আশেপাশে যারা আছে তাকে আর আগের মতো সেই মূল্যায়নটা করতেছে না। এরপর দেখি, হ্যাঁ মোরল তুই বুঠা। এবার এই যে এখানে এইটা কিন্তু কপিল দাস নিজেই বলতেছে, হ্যাঁ, এখানে কপিল দাস নিজেকে নিজে বলতেছে হ্যাঁ মোরল। এইখানে কপিল দাস নিজেকে মোরল বলে সম্বোধন করছে, হ্যাঁ মোরল তুই বুড়া মানুষ, তুই কিছু করবার, হ্যাঁ তুই কিছু করবার পারিস না। অর্থাৎ নিজেকে বলছে হ্যাঁ আসলেই তো আমি বুড়ো হয়ে গেছি, আমি কিছু করতে পারি না। ওই দিনই কে যেন বলছিল কথাটা, কপিল দাস কথাটা নিজেকে শোনালেন আরেকবার, তুই বুড়া মানুষ হে। অর্থাৎ কপিল দাসকে কে একজন এই কথা বলতেছে, তখন কপিল দাসও নিজেকে এই কথা শোনাচ্ছে, তুই বুড়া মানুষ হে মরল। অর্থাৎ আমাদেরকে যখন কেউ যখন কোনো কিছু বলে যে তোকে দিয়ে এটা হবে না, তখন আমরা খুব আফসোস করে বলি যে হ্যাঁ আসলে এটা আমাকে দিয়ে হবে না। এইরকম কপিল দাস নিজেও বলতেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কপিল দাস যখন তরুণ ছিল, যখন তার বয়স অল্প ছিল, তখন এই যে সাঁওতালরা তাদের ভিতরে যে সংগ্রাম ছিল, তাদের ভিতরে যে বিদ্রোহী মনোভাব ছিল, কপিল দাস এটা খেয়াল করে দেখলো যে তার ছেলেদের মধ্যে সেই বিদ্রোহী মনোভাবটা কম। সেগুলো আমরা আস্তে আস্তে পাবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, এরপর দেখি যে তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চললো, অর্থাৎ সেই কথা ঘুরে ঘুরে বলতেই লাগলো। আর দেখে দেখে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়লো, অর্থাৎ সে একেবারে গভীর দীর্ঘশ্বাস পড়লো। অর্থাৎ গভীর দীর্ঘশ্বাস বলতে মানুষ যখন একেবারে খুব মানে হতাশ হয়ে যায়, তখন যে গভীর যে দীর্ঘশ্বাস নেয়, এই দীর্ঘশ্বাস। তারপর বলছে আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দেয়। এই যে সে যে তাকে দিয়ে যে এখন আর অনেক কিছু হচ্ছে না, তাকে সবাই অবহেলা করতেছে, এটা হচ্ছে তার বার্ধক্যের যে অক্ষমতা, অর্থাৎ তার বয়সজনিত কারণে সে যে আসলে অক্ষম হয়ে গেছে, এইটা আসলে এটা তার ফুটে উঠেছে। বাড়ি ফিরতে ফিরতে আর তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসার মানে হচ্ছে একেবারে মানে অচেতন হয়ে যায়। মাঝে মধ্যে হয় না আমাদের এরকম যে অনেক জায়গাতে একসাথে বসে থাকলে পা দেখবা যে নাড়াইতে পারি না, ঝিমঝিম ঝিমঝিম করে, মনে হচ্ছে পা শরীর থেকে মনে হচ্ছে মানে পাটা কেটে গেছে, এরকম আমাদের কাছে মনে হয় না? তো এখানে সেই জিনিসটাই বলছে যে সে ওখানে যেহেতু অনেকক্ষণ বসেছিল, এই জন্য কপিল দাসের পাটা একবার অসার বা অচেতন হয়ে গেছে। তারপর বলছে যে উঠানোর আগুনের কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ, অর্থাৎ সে আস্তে আস্তে তার হাত পা কি করে সেক দেয়। এরপর দেখো মহিন্দরের বউ বিন্নি। মহিন্দরের বউ ওই যে আমরা দেখলাম যে কপিল দাসের যে ছেলে ছিল, সেই ছেলের নাম কি? মহিন্দর, ঠিক আছে? তো কপিল দাসের ছেলের নাম কি? কপিল দাসের ছেলের নাম হচ্ছে মহিন্দর। আর তার ছেলের বউ অর্থাৎ কপিল দাসের ছেলের বউ বা মহিন্দরের বউ, তার নাম হচ্ছে বিন্নি। এটা কিন্তু পরীক্ষাতে আসে। বিন্নি থালাই করে ভাত দিয়ে যায়, আগুনে তাতে ততক্ষণে আরাম লেগেছে কপিল দাসের, অর্থাৎ সে আগুনের যে শেক নিয়েছে এটাতে তার আগুন লেগেছে। তখন তার যে পুত্রবধূ অর্থাৎ বিন্নি তাকে থালাই করে কি করেছে? ভাত দিয়ে গিয়েছে। এরপর আমরা দেখি যে ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস খেতে পেয়ে সে খুশি হয়, মানে
খুশি হয়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সাঁওতালদের যে খাবারের যে ধরন সেটা এখানে ফুটে উঠেছে। তারা কিন্তু সাধারণত আমরা যেভাবে এরকম মাছ মাংস খাই, সেই সময় তারা আসলে পোড়া মাংস খেত। এই জন্য বলছে যে তার ভাতের পাশে, অর্থাৎ তাকে যে প্লেটটা দিয়ে গেছে বা যে থালাটা দিয়ে গেছে, ওই থালাতে পাশে একটা কি ছিল, পোড়া মাংস ছিল। এটা দেখে সে খুব খুশি হয়েছে। সাধারণত হয় না আমাদের বাসাতে প্রত্যয়ের ক্লাস হয় নাই এখনো। বার্ধক্য মানে হচ্ছে বুড়া, মানে বার্ধক্যজনিত মানে হচ্ছে বয়সের কারণে, হ্যাঁ, বার্ধক্যজনিত মানে হচ্ছে তার বয়স হয়ে গেছে, এটা দীর্ঘশ্বাস। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম আমি, তোমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্লাস হয় নাই। প্রকৃতি প্রত্যয়ের ক্লাস হবে আমাদের মোটামুটি ফার্স্ট পেপারের আজকের ক্লাসের পর সবকিছুই শেষ। সেকেন্ড পেপারে আমাদের প্রকৃতি প্রত্যয়ের উপর ক্লাস হবে, হ্যাঁ। আর সম্ভবত তোমরা আবার বানানের ক্লাস চেয়েছো, বানানে আমি আরেকটা সামারি ক্লাস নিব, অনেকেই বানানের ক্লাস চেয়েছো, সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে আমরা সাধারণত কি করি, যে আমাদের বাসাতে যদি কখনো যদি ভালো খাবার রান্না হয় তাহলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, রাইট? তো এখানে এইরকম আমাদের বাসাতে যদি কখনো যদি ভালো খাবার রান্না হয় তাহলে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই, রাইট? তো এখানে এইরকমই হচ্ছে যে সে কি করলো, যে তার যে মানে একটা পোড়া মাংস দেখতে পেয়ে সে খুব খুশি হলো। নাতিদের সুদয়, অর্থাৎ নাতিদের সে জিজ্ঞেস করে। তখন সুদয় শব্দের মানে কি, মানে সুদয় শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে। ওকে, তো সে তার নাতিদেরকে জিজ্ঞেস করতে যে শিকার পেয়েছিল নাকি তারা। তো এখান থেকে আমরা জানলাম আরেকটা জিনিস, যে সাঁওতাল যারা ছিল তারা মূলত ব্যাদ ছিল। ব্যাদ মানে হচ্ছে যারা পশু শিকার করে। ব্যাদ মানে কি বলতো, যারা পশু শিকার করে তাদেরকে বলা হয় ব্যাদ। অর্থাৎ তারা বন থেকেই করতো, পশু পাখি শিকার করতো। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। অর্থাৎ মহিন্দরের যে ছেলে ছিল সেই ছেলে একটা শিকারের গল্প শুরু করে। তো এরপর বলছে, দাদা বড় জঙ্গল নাকি বাঘ থাকে। অর্থাৎ বলতেছে যে দাদা বড় জঙ্গল, ওই যে মহিন্দরের যে ছেলে, এই ছেলে তাকে জিজ্ঞেস করতেছে, অর্থাৎ তার নাতি তাকে জিজ্ঞেস করতেছে যে দাদা বড় জঙ্গলে নাকি বাঘ থাকে, এটা কি সত্য? নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হয়ে উঠে বুড়োকে, ঠিক মনে করতে পারে না। অর্থাৎ লক্ষিন্দর যেহেতু তার বয়স হয়ে গেছে, সে ঠিক মনে করতে পারে না যে ওই জঙ্গলে আসলে বাঘ ছিল কিনা। হ্যাঁ, প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? তখন সে নিজে বলবে যে প্রাণনগরের যে জঙ্গল, তাহলে জঙ্গলের নাম কি? প্রাণনগর। এই প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে কিনা এটা জানতে চায়, বাঘ আছে কিনা এটা জানতে চায়। কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়, নাই রে সুখদাস। তাহলে এখান থেকে আমরা জানলাম যে কপিল দাসের নাতির নাম, হ্যাঁ, বা বিন্নির ছেলের নাম বা মহিন্দরের ছেলের নাম, বা আমরা বলতে পারি কপিল দাসের নাতি। এই কপিল দাসের নাতির নাম কি? সুখদাস। বলছে নাই রে সুখদাস, অর্থাৎ সুখদাস ওখানে কি নাই, ওখানে সুখদাস কি নাই, বাঘ নাই। ওরা বলছো ওইটা বাঘ টাঘ নাই, কিন্তু ছিল একসময়। বলছে যে ওইটা তো এখন আর ভাগ নাই, একসময় বাঘ ছিল কিন্তু এখন আর কোনো ভাগ নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা দেখি কিছু প্রশ্ন আছে, যে আমরা দেখি প্রথম প্রশ্ন, যে কপিল দাসের ছেলের বউয়ের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে কোন জঙ্গলের নাম উল্লেখ আছে? দুইটা প্রশ্ন আমরা দেখলাম আমাদের কমন। এরপর বলছে যে বিন্নি কপিল দাসের জন্য থালাই করে ভাত আর কি নিয়ে এসেছিল? ভাত নিয়ে এসেছিল থালাই করে, আমরা জানি, কিন্তু ভাতের সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছিল, সেটা কি? তো আমরা এই তিনটা প্রশ্ন একটু সলভ করার জন্য চেষ্টা করি। দ্রুত। জ্ঞানমূলক আলাদা করে আর পড়া লাগবে না, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝলে জ্ঞানমূলকগুলো আর তোমাকে অত ইয়ে করা লাগবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে কপিল দাসের ছেলের বউয়ের নাম কি? উত্তর হচ্ছে বিন্নি, তাই না? আচ্ছা, এরপর দেখি যে কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে জঙ্গলের নাম কি? উত্তর হচ্ছে প্রাণনগর। একটু আগে পড়ছে না, প্রাণনগর জঙ্গল। তো এখানে বলছে কপিল দাস যে থালাই পাশে কি নিয়ে এসেছিল, তো নিশ্চয়ই মনে আছে। আমরা যদি একটু দেখি যে এখানে যে পোড়া মাংস, তো এক টুকরা কি, এক টুকরা পোড়া মাংস, এই পুরোটা লেখাটাই বেটার। ঠিক আছে, তো বলছে এক টুকরা পোড়া মাংস, এক টুকরা পোড়া মাংস। ঠিক আছে, গুড, বুঝছো? আচ্ছা, এরপর আসলে আমরা পরে যাই। তো এরপর হচ্ছে আমরা দেখি নাতিরা ঘন হয়ে বসে। যখন সে এই গল্প যখন বলছে যে একসময় বাঘ ছিল, এটা শুনে নাতিদের খুব আগ্রহ আরো বেড়ে যায়। তখন তারা একেবারে গোল হয়ে বসছে।
কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন, অর্থাৎ কপিল দাস, আমরা জানি যে কপিল দাসের সামনে খাবার আসছে এবং কপিল দাস কি ভাত খাবে, তখন সে ভাত খাবার কথা ভুলে যায়, সে গল্প আরম্ভ করে। তখন কপিল দাস কি করে, আস্তে আস্তে গল্প বলতে শুরু করে। গল্প মনে তো নিজের কথা, মানে নিজের কথাই আর কি। সাঁওতাল কিশোর ছেলে যে ব্যাপারে সবচেয়ে আকর্ষণ, সেটা ধীর স্বরে বর্ণনা হতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে, অর্থাৎ আমরা জানি, আগের ক্লাসে দেখেছি, তার একটা কালো রঙের কুকুর আছে। তার ঘর খুঁজলে তীরের চোঙা দুটো কখনো পাওয়া যাবে, সেই চোঙার বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেথে ফেলছিল, অর্থাৎ একবার সে তীর দিয়ে একটা বাঘ গেথে ফেলছিল বলতে একবার বাঘকে শিকার করে ফেলছে। বাঘে সে তখনও বাঘ কি জিনিস জানতো না, বন বিড়াল ভেবে নিশান করে, অর্থাৎ বাঘ যে আছে এটা সে জানতো না, সে ভেবেছে বন বিড়াল ভেবে সে নিশান করে মানে হচ্ছে তীর ছুঁড়ে মারে, মানে সে মনে করেছিল বন বিড়াল, এই জন্য সে তীরটাকে ছুঁড়ে মেরেছে। বন বিড়াল মনে করে সে কি করছে, তীর ছুঁড়ে মেরেছে। নিশান করে মানে কি, তীরকে নিশানায় আটকানো। এটা বলছে কি ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক, আর যখনই এটা শুরু হলো তখনই অমনি, অর্থাৎ ওই যে বাঘ বা বন বিড়াল সেটা ডাক দেওয়া শুরু করলো। ভয় পেয়ে পরিমরি করে কিরকম দৌড়াচ্ছিল সেই ঘটনা সে এবং বলার সময় দৌড়ের বর্ণনাটাই তার প্রধান হয়ে উঠতে থাকে। অর্থাৎ যে কপিল দাস যখন তার নাতিদেরকে যখন মানে এই গল্প যখন বলতেছে, তখন বাঘের কি হয়েছে এটা গুরুত্বপূর্ণ না। কপিল দাস এই যে মানে সে যে দৌড় দিয়ে যে পালাইছে, এইটাই সবচেয়ে বড় বিষয়। এখন কপিল দাসের নাতিরা তাকে বারবার প্রশ্ন করতেছে, আচ্ছা বাঘের কি হয়েছে, অর্থাৎ এখন তুমি একটা গুরুত্বপূর্ণ একটা মনে করো তুমি একটা মানে একটা খুব সুন্দর একটা গল্প বলতেছে। এখন তুমি যদি কাউকে গল্প বলো যে মানে গল্প বাঘকে তুমি স্বীকার করলে, তাহলে এইখানে মূল বিষয়টা হচ্ছে বাঘকে স্বীকার করার পর বাঘকে কি করছে, বাঘের আসলে কি হয়েছে, এটা মেইন পয়েন্ট। কিন্তু কপিল দাস কি করলো, সেই যে দৌড়ের বর্ণনাটাই দিতেছে, যে বাঘ এত দৌড় দিতেছে খুব, প্রথমে দৌড় দিত, তারপর আবার পড়ে গেল, তারপর আবার দৌড় দিলে বা দৌড়তেছে। তখন আমরা দেখি যে বুড়ো মানুষের গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের, অর্থাৎ বাচ্চারা এটা শুনতে, এই দৌড়ের বর্ণনা শুনতে বিরক্ত লাগে। সুখদাস অস্থির হয়ে ডাকে, মানে সুখদাস বলতে তার নাতি তাকে এবার বলে, দাদা বাঘটা কি হইলো, অর্থাৎ বলছে যে দাদা বাঘের কি হইলো, মানে তুমি যে এই যে এত কথা বলতেছো এটা জানি তো লাভ নাই, বাঘের কি হয়েছে এটা বলো। অর্থাৎ তার থেকে বাঘের গল্প শোনার প্রতি তার নাতিদের আগ্রহ বেশি। বাঘটা কপিল দাস একটু ভেবে নিতে হয়, অর্থাৎ কপিল দাসের তো তখন মাথায় আসতেছে না, তখন সে একটু ভাবে। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটা যে কি হয়েছিল কোনোভাবে মনে করতে চায় না, অর্থাৎ মনে পড়তে চায় না, অর্থাৎ সে অনেকভাবে চিন্তা করতে যে তারপর কি হয়েছে, যেহেতু অনেক আগের ঘটনা, সে ঘটনাটা আসলে মনে করতে পারতেছে না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। এবার সে নিজের মতো করে কি করে গল্প বানায়, হয় না যে আমরা মানে আসল ঘটনা মনে নাই, এখন কি করতেছে নিজের মনে করে, নিজের মনে যা আসতেছে ওটা দিয়ে সে এবার গল্প আরম্ভ করে। তার বর্ণনায় তখন কৌতুক আসে, বাঘের ল্যাজ ধরে টানতে টানতে নিয়ে আসার ব্যাপারটা সে রং ছড়িয়ে বলতে চায়, অর্থাৎ সে একেবারে বাঘকে মানে নিজের ক্ষমতা নাতিদের সামনে তুলে ধরতে, যে বাঘকে একেবারে ল্যাজ ধরে টেনে অনেক কিছু করে ফেলছে, বুঝছো। কিন্তু বাঘটা টেনে নিয়ে আসার সময় কিরকম কষ্ট হচ্ছিল সে কথা ঘুরে ফিরে বলতে থাকে, অর্থাৎ ওই যে এবার আবার ঘুরে ফিরে একই কথা, যে বাঘটা অনেক ওজন ছিল, আমি আনতে অনেক কষ্ট হইতেছে, ইত্যাদি এই জিনিসগুলো বলতে থাকে। শীতের রাত, ততক্ষণে সবাই ঘরে গিয়ে শোবার কথা, অর্থাৎ যখন এই ঘটনা যখন বলতেছে তখন অলরেডি ইতোমধ্যে শীতের রাত, এবং ধরো আমরা শীতের সময় কি হয়, রাত 10টার ভিতরে সবাই মোটামুটি ঘুমাই যায় বা 11টার মধ্যে, তো এই সময় সবাই একেবারে শোবার কথা, সবাই ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু কেউ শুনতে চাচ্ছে না সেটা লক্ষ্য করে, মানে তার গল্প কেউ শুনতে চায়। দেখে ইতোমধ্যে মহিন্দর, দীনদাস এই গল্পের সময়, এরপর ইতোমধ্যে সে খেয়াল করলে দেখলো মহিন্দর অর্থাৎ তার ছেলে দীনদাস এবং তাদের সঙ্গে আরো কয়েকজন উঠানে এসে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা কি কিছুই অনুমান করা যায় না। অর্থাৎ কপিল দাস খেয়াল করে দেখলো যে এই শীতের রাতে সবাই ঘুমিয়ে থাকার কথা এই সময়, কিন্তু তারা না ঘুমিয়ে তারা দেখা যাচ্ছে যে ওখানে বসে তারা কি করতেছে, পরামর্শ করছে, কোনো সলা পরামর্শ করতেছে। তখন কপিল দাস কি জন্য তারা এত রাতে বা এই সময় তারা আসলে সলা পরামর্শ করতেছে না ঘুমিয়ে, এটা নিয়ে এসে চিন্তা করে। ও বাঘটা যেন কি হয়েছিল, কপিল দাস কিশোর দুটির মুখে দিয়ে তাকায়, আবার ল্যাজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওইরকম যখন টেবিলে যখন টেনে আনছিল তখনও কিন্তু বাঘটা বেঁচে ছিল। গা খাওয়ার বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস। এর বলছে এই পর্যন্ত বলে থামতে হয়, গা খাওয়ার বাঘের ভয়ঙ্করতা কিভাবে বুঝাবে সে, এই জন্য তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরের কাছে একটি লোক আসতে দেখে সেই গল্পের কথা ভুলে যায়, উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর আর দীনদাসের কাছে। তখন সে গল্পের কথা ভুলে মহিন্দর আর দীনদাস উঠোনে যে আছে
তো তাদের কাছে গিয়েছে, নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, বলে তুই এখনই যা যা তো বাবা, বুড়া মানুষ, তুই এসবের কি বুঝিস। অর্থাৎ তাকে বলতে যে বাবা তুই এসবের কি বুঝিস, আমরা এখানে সলা পরামর্শ করতেছি, তুই কি বুঝবি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে বোঝাতে চাচ্ছে যে তখন কপিল দাস মানে তার যেই ছেলে, তার প্রতি তার বয়স হয়ে গেছে, যে তাকে আসলে মূল্যায়ন করতেছে না, সে ভাবতেছে যে তার বাপে কোনো কিছুই বুঝে না, অথচ তার বয়সে থাকতে তার বাপে এরকম সাঁওতাল হয়ে বাকিদের বিপক্ষে কি করে আসছে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে কি করে আসছে, সংগ্রাম করে আসছে। তো এখানে সেই জিনিসটা আসলে তার ছেলে ভাবতেছে যে তার বাপে কিছুই বুঝে না, অর্থাৎ কপিল দাস কিছুই বুঝে না। তো এই জিনিসটা কপিল দাসকে অনেক হার্ট করে। আমরা দেখি যে কপিল দাস বুড়ো এবার সত্যি দমে যায়, অর্থাৎ কপিল দাস বুড়ো এবার একেবারে আর কোনো কথাবার্তা বলে না। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এইরকম করে বলে তো সে কি করবে, তাকে পিছিয়ে আসতে হয়, মরল তুই তো বুড়া মানুষ, তুই কিছুই করবার পারিস না, মানে তুই কিছুই করতে পারবি না। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কাছে এসে বারবার বলতে থাকে, সে কিছুক্ষণ করতে পারে না, সে কিছুই করতে পারে না, তাকিয়ে ছাড়া মানে তাকিয়ে দেখা ছাড়া তার আসলে আর কোনো কিছু নাই আর কি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষটার জট লাটা দেখে। জট লাটা মানে হচ্ছে মানে মানুষের স্তূপ দেখে, যে অনেকগুলো মানুষ একসাথে হয়ে আছে, এটা দেখে। ততক্ষণ জায়গাটা বেশ একটুখানি সমাবেশের মতো হয়ে উঠল। ইতিমধ্যে ওই জায়গাটাতে অর্থাৎ ওই উঠোনে আরো অনেক মানুষ কি হইলো, জড়ো হয়ে গেল। দেখে দীনদাস হাত নেড়ে নেড়ে কি বলে চলছে। তাহলে কে হাত নাড়তেছে, এখানে পরীক্ষাতে প্রশ্ন আসবে। হাত নেড়ে কথা বলতেছে দীনদাস। ওকে, তারপর আর মহিন্দর আরম্ভ করলো, তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে দেখে আবার বায়ামাঝি আরম্ভ করলো। অর্থাৎ মহিন্দরের কথা যখন শেষ হতে না হতেই সেদিক থেকে আরেকজন কথা আরম্ভ করলো, তার নাম হচ্ছে বায়ামাঝি। মূলত তারা সলা পরামর্শ করতে যে তাদের যে ঘর আছে এই ঘরটা যদি উঠিয়ে দেয় তাহলে আসলে কি হবে, তারা কি করবে সেটা নিয়ে। এরপর বলছে ভারী ধীর নোয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন। অর্থাৎ এই তারা যখন পরামর্শ করতেছে তখন খুব শান্তভাবে পরামর্শ করতেছে। কিন্তু কপিল দাস জানে যে এই ধরনের যে সংগ্রামগুলো এগুলোতে আসলে ঠান্ডা নিচু। অর্থাৎ কপিল দাসদের আমলে তারা যখন এরকম যখন তাদের অস্তিত্বের যখন সংকট পড়তো, তারা যে আন্দোলন সংগ্রাম করতো, তখন তাদের রক্ত ছিল গরম, তারা কোনো ঠান্ডা ভাষায় কোনো কথা বলতো না, নরম স্বরে তারা কোনো কথা বলতো না। কিন্তু এখন তাদের ছেলেরা নিজেদের উঠানে যখন সভা পরামর্শ করতেছে তখনই তাদের স্বর কেমন, একেবারে নোয়ানো, একেবারে কেমন মানে অনেক অনেক ঠান্ডা স্বর। এই জিনিসটা কপিল দাস এটা ফিল করলো যে আমাদের সময় আমরা আসলে এতটা দুর্বল ছিলাম না, আমাদের কথাবার্তার ভিতরে এতটা দুর্বলতা থাকতো না, আমরা খুব মানে একেবারে কাটছিট কথা বলতাম। এই জিনিসটা সে ফিল করলো আর কি, বুঝছো। ওকে, তো এইটা মূলত কপিল দাসের লেখক, এটা মানে কাল্পনিক বলতে গল্পটা লেখকের মতো করে লিখেছে আর কি। কাল্পনিক হতে পারে, বাস্তবে এরকম ঘটনা ঘটতেও পারে। রাগ নেই, জ্বালা নেই, কারো কোনো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না। অর্থাৎ এই কপিল দাস সেটা খেয়াল করলো যে যখন এরকম সমাবেশ হয়, যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে যখন কোনো কথা বলা হয়, যখন মানে সাঁওতালদের উপর যখন কোনো অন্যরা, সাঁওতালরা যেহেতু সমাজে একটা ক্ষুদ্র অংশ, তাদের উপর যখন কেউ অত্যাচার করতো তখন সেটা মোকাবেলা করার জন্য তাদের চোখে মুখে আগুন জ্বলতো। কিন্তু এখন এই প্রজন্মে এসে তাদের চোখে মুখে আর সেই জ্বলাটা দেখা যাচ্ছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। অথচ এরকম হলে চিৎকার দিয়ে ওঠার কথা সবাই, মানে সবার ভিতরে যে একটা ক্ষোভ এটা প্রকাশ পাওয়ার কথা, কিন্তু এই ক্ষোভটা কপিল দাস দেখতেছে না তার এই প্রজন্মে, তার ছেলেদের জেনারেশনে এসে। কপিল দাস ভারী অবাক লাগে, গোটা ব্যাপারটা দেখে অবাক লাগে, কিন্তু কিছুই বলে না। ওই যে অবাক লাগে কেন, যে আমাদের সময় আমরা কিভাবে এগুলো প্রতিহত করতাম আর আমার ছেলেরা সেটা কিভাবে প্রতিহত করতেছে। পরে নিজেকে সরিয়ে আনে, কয়েক পা পিছিয়ে আসে, কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। হ্যাঁ, কানের কাছে তখনও সে শুনছে, ওই বুঠা মানুষ, হে মরল, তোর কিছুই করার নাই। অর্থাৎ সে যে সাহস করে গিয়ে কিছু বলবে এটা সে বলতেছে না, কারণ তার বারবার কানের মধ্যে এটাই বাজতেছে যে আমি বুড়া মানুষ, আমার কিছু করার নাই। শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। বাচ্চারা লোক সমাগম দেখে সম্ভবত উঠে এসেছিল বিছানা ছেড়ে, অর্থাৎ উঠানে যেহেতু অনেক মানুষ, বাচ্চারা উঠানে চলে আসছে। মেয়ে বউরা এখনো সেখানে ইতস্তত দাঁড়িয়ে, হ্যাঁ, অর্থাৎ ওই মেয়ে বউ যারা আছে তারা আর ঘুমাচ্ছে না, তারাও দাঁড়িয়ে আছে আর কি। বাচ্চারা একত্র হলে যা হয় ততক্ষণে খুনসুটি, দপাদপি এবং হাসাহাসি এইসব আরম্ভ করে দিয়েছিল। পাথরের উপর ঘষে ঘষে তীর শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা তারপর বাঘটার কি হইলো। ওই মহিন্দরের ছেলে আবার সেই বাঘের ঘটনায় চলে যাচ্ছে। সেই গল্প কপিল দাসের মনে পড়ে, একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল, তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছিল। সে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটু উস্কে দিচ্ছিল। অর্থাৎ কঞ্চি বলতে মানে আগুন দিলে দেখবে যে কোনো একটা লাঠি দিয়ে আগুনটাকে আরেকটু উপরের দিকে উঠে দেয়, ওটাকে বলছে যে মানে আগুনটাকে আরেকটু উস্কে দিচ্ছিল, ওটাকে বলে কঞ্চি আর কি। সাধারণত কঞ্চি বলতে বোঝায় তোমার বাঁশের যেই মাথাটা থাকে আর কি, ওটাকে বলে কঞ্চি। এখানে লাঠি অর্থে ব্যবহৃত হয়েছে।
হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দেখি আর ওই ঘটনার কারণেই কিনাকে কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটা লেজ ধরে টানতে টানতে আসছিল, সে ভারী ওজন বাঘের, আর বাঘটা ওইদিকে তখনও কিন্তু মরেনি, না বাঘটা বোধহয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে, এরপর তার আবার মনে পড়ে না বাঘটা তো মনে হয় মরে গিয়েছিল। কিন্তু মানে নিজের মতো করে গল্প বানাচ্ছে। কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে, অর্থাৎ বাচ্চাদের কাছে সে সৎ হয়ে উঠতে যাচ্ছে। গল্প বানানোর বায় তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল, তীরটা ঠিক বুকের মাঝখানে গিয়ে গেঁথেছিল। হ্যাঁ, একবারে এদিক থেকে ওদিকে বেরিয়ে গিয়েছিল, রক্ত তখনও বেরোচ্ছিল গল গল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগর জঙ্গলের ধারে একটা লোক ছিল না, চারদিকে কোথাও সে চিৎকার করে বাবাকে ডেকেছিল, বন্ধুদের ডেকেছিল, অর্থাৎ তাকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য সে ডেকেছিল। হ্যাঁ, আর ঠিক তখন হঠাৎ করে পাশের ঝোপ থেকে হ্যাঁ কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে বায়ে ছুটতে শুরু করে দিল। ওই জানোয়ারটা দেখেই সে এ পর্যন্ত বলেই সে থামে, নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলেই ইতস্তত করে। মানে বাচ্চাদের সামনে, নাতিদের সামনে যদি বলি যে বাঘ আমি শিকার করতে চাইছি, বাঘের ভয়ে আমি সবাইকে ডাকাডাকি করছি, তাহলে নিজের পার্সোনালিটি কমে যাবে না, মানে নিজের যে বীরত্ব ভাব এটা নাতিদের সামনে কমে যাবে। এই জন্য সে ওখানেই কি করে কথা স্টপ করে দেয়। আহা কেমন করে বলবে সে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়েছিল, অথচ সে বাঘ শিকার করতেছে এই গল্প বলতেছে, কিন্তু আসলে বাস্তবে সে একটা শিয়াল দেখে সে কি করতেছে ভয় পেয়ে গেছে, একটা শিয়াল দেখে সে ভয় পালিয়েছে। তারপর কি হইলো, বাচ্চারা সমস্যার জিজ্ঞেস করতে লাগলো, সে হঠাৎ হেসে উঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না, তীর শান দেবার সময় কি রকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়, অর্থাৎ তারপর বলছে তীর শান দেয়, তীর ধার দেয় না, এটাকে বলছে আর কি শান দেয়। এটা তার নাতিদেরকে দেখাচ্ছে গল্প থেকে সরে এসে। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা বহু পুরনো সুর বাজায়। কি বাজলো? কি বাজালো দাদা? প্রশ্ন হলে সে ভাঙা ভাঙা গলায় গানটা গায়। হ্যাঁ, ফকির বুলে ডুলুক বাজে, ভালুক নাচে ঝাম, তো এখানে সে একটা গান গাইছে এটা। তারপর হচ্ছে বুড়ুর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চারা জটলার দিকে। ভীমরতি মানে কি, ওই যে বলে না বুড়া বয়সে ভীমরতি, যে বুড়া বয়সে পাগলামি করলে বুড়া বয়সে জোয়ানের মতো অল্প বয়সী মানুষের মতো যে স্বভাব, এটাকে বলে আর কি বুড়ো বয়সে ভীমরতি। এটা দেখে তো ওখানে যারা মহিলা মেয়ে যারা ছিল তারা তার দিকে খেয়াল করলো। হ্যাঁ, এরপর হচ্ছে বড়রা যেখানে সভা বসেছিল সেখান থেকেও কে একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে, কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের চিলা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল দেখ কেমন করে চিলা পরাতে হয়, অর্থাৎ ধনুকের যে চিলা আছে সেটা কিভাবে বানাতে হয় এটা দেখ, এটা সে তার নাতিকে শিখিয়ে দিচ্ছে আর কি। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথার ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয়ায়, অর্থাৎ ধনুকটাকে, এটা আসলে ধনুক মানে ধনুকটাকে সে ঝুলে ইয়ে করার জন্য। তারপর বাঁ দিকে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় ঢুকাতে থাকে। হ্যাঁ, কিন্তু প্রথমবারেই পারে না, অর্থাৎ প্রথমবারেই পারে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সমস্যারে বলে উঠে, পারবাই না দাদা, তুই পারবা না দাদা। হ্যাঁ, কিন্তু পরে সে ওই কাঁপা হাতেই সে চিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর সে ওই চিলাটা কি করে, ওই যে মানে ধনুকের যে চিলা, ওই চিলাটা ধরো সুইয়ের মধ্যে যদি আমরা যদি সুদা ঢুকে যে হাত কাঁপে না, এরকম কাঁপতেছে, তো তার নাতিরা তাকে বলছে তুমি পারবা না। পরবর্তীতে সে এই কাঁপা হাত দিয়ে সে এটা করলো। তারপর উঠে দাঁড়িয়েছিল ধনুকের একটা টঙ্কার তোলে, ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপর বুড়ো থামে না, একটা সানানো মানে হচ্ছে ধারালো তীর, হ্যাঁ, একটা সানানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে, অর্থাৎ ধনুকের ছিলায় বসিয়ে এইভাবে তাক করে। সামনের দিকে একবার ডাইনে একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মস্করা করে যেন, অর্থাৎ মনে হচ্ছে সবাইকে ভয় দেখিয়ে, বাচ্চাদেরকে ভয় দেখিয়ে মজা করতেছে। বাচ্চারা তাতে হই হই করে উঠে। আর ওই রকম হই হই শুনে সম্ভবত কপিল দাস তীরটা 2 আঙ্গুলের ফাঁকে চেপে ছিল ধরে টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে উঠলো, দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাসের নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না। সে সত্যি তীরটা ছেড়ে দেয় আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকেই ছুটে যায়। চারদিকে মানুষের বসত, অর্থাৎ চারদিকে অনেক মানুষজন, এটাকে বলছে চারদিকে মানুষের বসত। মেয়েরা বুড়োর কাণ্ড লক্ষ্য করে হা হা করে উঠলো। সবার মানুষের মধ্যে থেকে কয়েকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস তার তীর হাতে তুলে নিয়েছিল। সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও সামনে অন্ধকারের নিশানার দিকে ছুড়ে দিয়েছিল। এমন ওই কাণ্ড ঘটে যাওয়ায় ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে উঠে বিন্নি গালাগাল করতে আরম্ভ করে, অর্থাৎ এত তীর মারতেছে, হ্যাঁ, এই জন্য তারা কি করে গালাগাল করতে থাকে, তার ছেলে তাকে বকা দিতে থাকে। কিন্তু বুড়ো তখন হাসছে কেমন দেখো, যেন সে কিশোর কালে
ফিরে ফিরে গিয়েছে, জীবনের প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি। মানে প্রথমবার যখন কেউ যখন তীর যখন মানে জায়গা মতো যখন লাগাতে পারে, তখন তার ভিতরে যে একটা আনন্দ, সেই আনন্দটাই কি মনে হচ্ছে তার ভিতরে ফুটে উঠেছে। ঠিক আছে ভাই, আমাদের আজকে লাস্ট ক্লাস না, আজকে লাস্ট ক্লাস না, আজকে হচ্ছে আমাদের যেই আজকে হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের লাস্ট ক্লাস। ঠিক আছে, তোমাদেরকে এখানেই সব পড়াই দিতেছি, তোমরা আলাদা আর কোনো কোর্স কিনে লাগবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা আমাদের মূল ক্লাসটা শেষ করি, আমাদের প্রকৃতিতত্ত্বের উপর আরেকটা ক্লাস আছে, তারপর আমরা তোমাদের যে রিভিশন ক্লাস লাগে রিভিশন ক্লাস দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তখন বুড়ো মানুষ আসছে কেমন দেখে, মনে হচ্ছে হ্যাঁ সে শান দেওয়া, তারপরও একখানা তীর হাতে তুলে নিয়েছে। তখন ওদিক থেকে পিছন থেকে দীনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে ধর। হ্যাঁ, ধরে কারেলে ধেনুক খান, মানে ধেনুক খান বলতে ধনুকটা কেড়ে নে, মানে ওই বুড়ার থেকে বুড়ারে ধরে ধনুকটা কেড়ে নে। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না, কেউ পেছনে তাকে ধরতে আসলে কিনা সে ভূক্ষেপ না করে কপিল দাস বুড়ো হাতে তীর ধনুক নিয়ে সামনে অন্ধকারের দিকে চলতে থাকে। বিমূঢ় মানুষজনের চোখের সামনে দিয়ে সে অনায়াসে অন্ধকার গাছপালা কিশোর আদিম উল্লাসের মধ্যে চলে যায়। অর্থাৎ সে কার দিকে খেয়াল করতেছে না, সে বারবার তীর মারতেছে এবং তীর নিয়েই মনে হচ্ছে যে প্রথমবার সে তীর ভেদ করতেছে, এরকম তার মধ্যে আনন্দ দেখা যায়। আর সেখান থেকে সে আর তৃতীয় তীরটা সঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হয়ে থাকে। ওকে, এই হচ্ছে মূলত তাদের গল্প। তো যাই হোক, আমরা এবার আসি, কিছু প্রশ্ন সলভ করে দেখি আমরা পারি কিনা। তো প্রশ্নটা হচ্ছে, কপিল দাসকে কে দাদা বলে ডেকে উঠলো? মহিন্দরের ছেলে, বিন্নি, ভায়া, মাঝি, বলো তো। ওকে, সো এই প্রশ্নটা সলভ করো তো। তাহলে কে বলো তো, কে তাকে ডেকে উঠে? ওকে, তাহলে কি হবে বলো তো? গুড, তাহলে এটার উত্তর হচ্ছে মহিন্দরের ছেলে। ওকে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে মহিন্দরের কথা শেষ না হতেই কে কথা আরম্ভ করে? ভায়া, মাঝি, দীনেশ কিস্কু। মানে ওই যে তোমরা নিশ্চয়ই একটু আগে পড়েছো যে মহিন্দরের কথা শেষ না করতেই ভায়া মাঝি কথা হচ্ছে আরম্ভ করে, এটা একটু আগেই পড়ছো, মনে আছে কিনা? ওকে, এরপর আসলে আমরা একটু দেখি যে সমাবেশে কে হাত নেড়ে কথা বলছে। ওই যে হাত নেড়ে কথা বলছে দীনদাস, তাহলে খেয়াল করো, সমাবেশে হাত নেড়ে কথা বলছে দীনদাস, আর মহিন্দরের কথা শেষ করতেই আমরা যদি দেখি যে মহিন্দরের কথা শেষ না আগেই পড়ছো, মনে আছে কিনা? ওকে, এরপর আসলে আমরা একটু দেখি যে সমাবেশে কে হাত নেড়ে কথা বলছে। ওই যে হাত নেড়ে কথা বলছে দীনদাস, তাহলে খেয়াল করো, সমাবেশে হাত নেড়ে কথা বলছে দীনদাস, আর মহিন্দরের কথা শেষ করতেই আমরা যদি দেখি যে মহিন্দরের কথা শেষ না করতেই কে কথা বলা শুরু করে? ভায়া, মাঝি। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবা, এটা হচ্ছে ওই যে উঠানে যে সমাবেশ সেখান থেকে আসছে। এরপর আমরা দেখি কার কথা শুনে কপিল দাস দমে যায়? সুখদাসের, মহিন্দরের? তো এটার উত্তর অবশ্যই মহিন্দর হবে। আচ্ছা, এরপর হচ্ছে কপিল দাসের কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার কোন প্রসঙ্গে ফিরে আসে? কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার ওই যে তোমার বাঘের লেজ ধরে টানার প্রসঙ্গে ফিরে আসে। আমরা একেবারে লাইনে মানে সলা পরামর্শের জন্য সবাই কোথায় এগিয়ে এসেছে বলো তো? এটা একটা প্রশ্ন। সবাই এসে কোথায় এসে দাঁড়িয়েছে বলো তো? ওকে, তাহলে খেয়াল করে দেখো এটা কি হবে বলো তো? এটা হচ্ছে উঠানে, এটা আমরা পড়েছি। এরপর হচ্ছে বুড়ো মানুষ গুনগুন করে ধীর স্বরে একঘেয়েমি বিরক্ত লাগে কাদের? তো এটা হচ্ছে যে বাচ্চাদের যখন বলো তখন বাচ্চাদের একঘেয়েমি লাগে, তাই না? এরপর হচ্ছে বন বিড়াল ভেবে কপিল দাস কোন পশুকে তীরবে? তাহলে উত্তর হচ্ছে বাঘ, এটা তো সহজ প্রশ্ন। আচ্ছা, এরপর দেখো যে কপিল দাসের ঘর খুঁজলে কি পাওয়া যাবে? তো উত্তর হচ্ছে তীরের চোখা পাওয়া যাবে, অর্থাৎ তীর রাখার যে জায়গা, ওটা মানে যে বাক্স আর কি বলতে পারি। এরপর হচ্ছে ভাতের পাশে কি পেয়ে কপিল দাস খুশি হয়ে যায়? এটা তো পারবা বলো তো? এটা আমরা অলরেডি সলভ করছি, এটা হচ্ছে পোড়া মাংস, এক টুকরা পোড়া মাংস। মহিন্দরের বইয়ের নাম কি? এটা আমরা অলরেডি সলভ করছি, এটা হচ্ছে বিন্নি। এরপর দেখি যে দীর্ঘশ্বাস কপিল দাস কি স্মরণ করিয়ে দিতে থাকে বলো তো? মানে কপিল দাস যে দীর্ঘশ্বাস নেই, এটা তাকে কি স্মরণ করিয়ে দিতে থাকে? ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে কি? বার্ধক্যের অক্ষমতা, এটা আমরা পড়ছি।
এরপর হচ্ছে কোন ব্যাপারটা আকস্মিক নয়, অর্থাৎ ওই যে বস্তি উঠিয়ে দেওয়ার ব্যাপারটা প্রথম ক্লাসে আমরা এটা পড়েছি, যেটা আকস্মিক নয়, এটা কপিল দাস চিন্তা করতেছে, যেটা হঠাৎ কোনো ঘটনা না। আচ্ছা, এরপর হচ্ছে ট্রাক্টর চলাফেরা শেষ সীমানা কোথায়? তো এটা হচ্ছে বসত পর্যন্ত, মানে বাড়ির পর্যন্ত, বাড়ির ভেতরে ট্রাক্টর ঢুকে নেয়। এরপর দেখি যে ঢাকা ঘুরতে ট্রাক্টর মাঠে কোথায় পৌঁছালো? ঢাকা, এটা হচ্ছে দীনেশ কিস্কুর বাড়িতে। ওকে, এরপর দেখি যে কে হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়? তো ট্রাক্টরের ইঞ্জিন চালায় কে? বিনোদ মিস্ত্রি। প্রথম ক্লাসে আমরা পড়েছি এটা। এরপর দেখো কোথায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়? তাহলে উত্তর হচ্ছে কি? রাস্তায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়। ওই যে প্রথমে রাস্তার যে দৃশ্যটা, শিবনাথ মোড়ল কি ছিল? তো এটাও আমরা পড়েছি। বলো তো এটা কি? প্রশ্নটা সলভ করো। উত্তর হচ্ছে গুণিন ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে যে কোথায় একসময় বাঘ ছিল? এটা হচ্ছে ধান ক্ষেত। এটা এই প্রশ্নটার উত্তর ভুল আছে, এটা হচ্ছে প্রাণনগর জঙ্গল হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কার প্রশ্ন শুনে কপিল দাস সজাগ হয়? তো তার নাতির প্রশ্ন। আচ্ছা, এরপর হচ্ছে তোর কিছু ফর্ম থাকে না, এটা বলছে যে সলিমউদ্দিন। হ্যাঁ, এটা সলিমউদ্দিন বলছে, ওই যে আমরা প্রথম ক্লাসে বলছি যে বসতটা উঠাই দিবে, তোর বসতে ট্রাক্টর চলবে। আচ্ছা, এরপর হচ্ছে কপিল দাস কিসের ঘুন্টি আওয়াজ কান পেতে শুনে? তাহলে এই যে গরুর গলায় ঘুন্টির কথা বলা আছে, তাই না? আচ্ছা, এরপর দেখো প্রাচীনকালে আসা মানুষের মোড়ল কি ছিল? প্রাচীনকালে আসা মানুষদের মোড়ল কে ছিল? তাহলে প্রাচীন উত্তর শিবনাথ। সব ইজি প্রশ্ন। পরিষ্কার জামা কাপড় পরা লোকটা কে ছিল? তো লোকটা ছিল ম্যানেজার। প্রথম ক্লাসে আমরা পড়ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো কোথায় দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়? এটা তো পড়ছি, রাস্তায়। এরপর বলছে আজকাল ফর্মের গরু কে চালায়? বলো তো, এটা পড়ছি না প্রথম ক্লাসে? এটা আমরা পড়েছি, রাইট? তাহলে এটা হচ্ছে কি? জয়হরির ছোট ছেলে। এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। পরিষ্কার জামা কাপড় পরা লোকটা, এটা ম্যানেজার, এটা আমরা পড়লাম। এরপর আসে এখানে যে কপিল দাস ধনুকটা হাতে নিয়ে তীরটা ধনুকের চিলায় বসিয়ে তাক করে নিশানা করে অন্ধকারের দিকে তীর ছেড়ে দেয় না। তাহলে এটার উত্তর হচ্ছে 1 এবং 2। সে কিন্তু তীর ছাড়ে, তাই না? তীর ছাড়ে। সেখানে বলছে তীর ছেড়ে দেয় না, তাহলে বুঝতে পারতেছে 1 এবং 2 হবে। আচ্ছা, এরপর বলছে কপিল দাস উঠানে সভা হতে দেখে অবাক হওয়ার কারণ কি? কেউ গালাগালি দিচ্ছে না, কারোর মধ্যে রাগ নেই, কারোর মধ্যে জ্বালা নেই। সো ডেফিনেটলি এটার উত্তর 3টাই হবে। আমরা 3টা পয়েন্টে পড়ে আসছি। সো আমাকে বলো তো, যারা ক্লাসটা করছো, যে তোমাদের এই যে কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই গল্পটা তোমাদের কাছে কি পরিষ্কার? তোমরা কি এই গল্পটা কি বুঝতে পেরেছো? সো আমার মনে হয় যে মোটামুটি আমি অনেক ডিটেলসে পড়িয়েছি তোমাদেরকে। গল্পটা যদি বুঝো তাহলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আর কার কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। সর্বশেষ আসলে একটা কথা না বললেই না, যে তোমাদেরকে যেই পরিমাণ ক্লাস দেওয়ার কথা ছিল, যা দেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে তার থেকে অনেক বেশি পাইছো। যদিও সেটা তোমরা আরও ভালো জানো, আমি বললে তো আসলে হবে না। তো আমার কাছে মনে হয় যে আসলে যা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি তোমাদেরকে আমি দিয়েছি। হ্যাঁ, এবং আরও অনেক বেশি পাবা। জি, নেক্সট আমরা আবার রিভিশন ক্লাস দিব কয়েকটা, সমস্যা নেই। সমাসের উপর বা বানানের উপর কোনো সমস্যা নেই, আমরা রিভিশন ক্লাসগুলো দিব এবং সেগুলো করে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্ট পেপার শেষ ক্লাস। নেক্সট ক্লাসে আমরা প্রকৃতিতত্ত্ব পড়বো 26 ব্যাচের জন্য, তারপর আমরা রিভিশন ক্লাসে চলে যাব, তারপর আস্তে আস্তে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো দোয়া করবে আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি।